সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। গড়িয়ে পড়বে জলের ছোট ছোট কণা। মাইশা, আনান, পৃথা, সামাদ, অর্পি সবাই উদ্যত হলো নিজেদের বাড়িতে যাবার জন্য। কিন্তু মাইশা সেখানেই দাঁড়িয়ে আছে উদাসীনভাবে। অর্পি বিষয়টি বেশ ভালো মতো খেয়াল করলো। মাইশার আচার আচরণে বিরাট এক পরিবর্তন দেখতে পাচ্ছে। অর্পি তাই আনানকে ফিসফিসিয়ে বলল, আচ্ছা আনান, মায়েশ্বর কি কিছু হয়েছে রে? কেমন যেন খটকা লাগছে। আনান যতই বন্ধু মহলে মজার মানুষ হয়ে থাকুক না কেন, সবার ব্যাপারে প্রচণ্ড খেয়ালিও। মাইশার এই পরিবর্তনটি আনান অনেক আগেই ধরতে পেরেছিল, কিন্তু বিষয়টি অর্পিকে বুঝতে না দিয়ে বলল, আরে না, তেমন কিছু না। এই মেয়ে তো আগে থেকেই বুকিং রানী, আবারও তেমন কিছু হয়েছে হয়তো। ও আরে এই মাইশা, পায়ে কি সুপারগুলো লাগায় রাখছিস? বাসায় যাবি না? আনানের উদ্দেশ্যমূলক কণ্ঠ। তোরা যা, আমি একা যেতে পারবো। দেখ, বৃষ্টি পড়বে মনে হয়, তুই এক্ষুনি আমাদের সাথে যাবি। যদি তোর বদমাইশ ভাইটা শোনে যে তোর একা রেখে আমরা চলে গিয়েছি, তাহলে সব কটাকে জুতা দিয়ে পিটাবে ওই হালায়। আনানের কথায় বেশ বিরক্ত হলো মাইশা। দাঁতে দাঁত চেপে বলল, আমার ভাই জুতা পেটা খাবি নাকি এখন আমার চর খাবি? বলিস না যে আমি যেতে পারবো। ভালোই ভালোই চলে যা, নয়তো তোর আকাম কুকাম সব তোর বাপের কানে লাগামো। এখন দূর। আনানের হাওয়া এবার টাইট হয়ে গিয়েছে। অপমানে থমথমে হয়ে তাই আনান সহ বাকিরা চলে গেল ক্যাম্পাস ছেড়ে। মাইশা এবার আশেপাশে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করলো। জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটি এক কথায় বিশাল, সাথে বেশ সুন্দরও। এখানে আসলে যে কারো মনটা কাব্যি খাওয়ার জন্য আনচান করবে। সেই সুন্দর পথের ভেতর দিয়ে আপন মনে হেঁটে চলেছে মাইশা। মুখ দিয়ে গুনগুন করে বের হচ্ছে মিষ্টি কিছু সুর। কেমন যেন এক ধরনের বৃষ্টিময় সুবাসে সর্বত্র মেতে উঠেছে। এখনো বাসায় যাওনি তুমি? এত সৌন্দর্যের ভিড়েও এই কণ্ঠসুরেই বুকে তোলপাড় শুরু হলো মাইশার। সামনেই আয়াত দাঁড়িয়ে আছে। মাইশা উদাসীনভাবে বলল, যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না আমার কেমন কথা? একটু পর বৃষ্টি পড়বে। পড়ুক, বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি যাব। আয়াতের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল মাইশার এই কথাটি শুনে। তাই অবাক নয়নে বলল, হঠাৎ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে তোমার? ইচ্ছে তো হচ্ছে, কিন্তু কিন্তু কি? আজ বৃষ্টি হবে না। আয়াত গোল গোল চোখ করে তাকিয়ে থাকলো মাইশার দিকে। এমন চাহনিতে বেশ মজা পাচ্ছে মাইশা। ছেলেটার অবাক মিশ্রিত চাহনিটা আসলেই ঘায়েল করার মতো। আয়াত এবার বলল, আর ইউ ফাইন মাইশা? এত উদ্ভট কথা কেন বলছো? এই বললে বৃষ্টিতে ভিজবে, আর এই বললে বৃষ্টি হবে না মানে? আজকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি আজকে হবে না। গুগলে ওয়েদার চেক করেছি, তাই বললাম আর কি। ঠোঁট কামড়ে কথাটি বলল মাইশা। আয়াত এবার বলে উঠল, উফ, তুমি আমায় বিভ্রান্ত করার পরিকল্পনা নিয়ে মনে হয় আমার কাছে এসেছ। অনেক হয়েছে উদ্ভট কথাবার্তা, এখন বাসায় যাও। ওয়েট, আমি তোমাকে দিয়ে আসছি। আপনি কেন দিয়ে আসবেন? আমি একাই যেতে পারবো, ছোট বাচ্চা নাকি আমি? মুচকি হাসলো আয়াত। চোখের দৃষ্টিতে দুষ্টুমির আভাস পাওয়া যাচ্ছে। নিজের মাথাটি হালকা নিচু করে মাইশার মুখের কাছাকাছি আসলো আয়াত। মাইশা পিছাতে চেয়েও পারল না, অনুভূতির বেড়াচালের কারণে। আয়াত ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, আরহাম আয়াত নিজের পছন্দের জিনিসটা একা ছাড়ে না ম্যাম। আর তুমি তো নিতান্তই আমার হার্টবিট, তাহলে তো একা ছাড়ার প্রশ্নই ওঠে না। আমি মরে যাবো যে। অপ্রস্তুত হয়ে পড়ল মাইশা। আয়াত সব প্রতিভ দৃষ্টিতে ইশারায় আসতে বলল ওর সাথে। মাইশাও তাই করলো বিনা বাক্যে। আর করবে নাই বা কেন? সর্বত্র যেন আরহাম আয়াত নামের এক মায়াবী চাল ওকে ঘিরে ধরেছে। আপন মনে তাই মৃদু কণ্ঠে বলল, ইস, আপনার এমন নেশা চড়ানো কণ্ঠে পাগল হয়ে যাই তো আমি। আপনি কি বুঝেন না তা? এতক্ষণের মেঘাচ্ছন্ন আকাশটি চিরে হঠাৎ করে এক চিলতে রোদে ব্যস্ত নগরীতে হানা দিয়েছে। যে আকাশটি দেখে কিছুক্ষণ আগে যে মনে হলো যে কোনো সময় তুমুল বেগে বৃষ্টিপাত হবে, তার রেশটুকু এখন নেই। আর এই ব্যস্ত নগরের এলোমেলো পথ দিয়ে আয়াত নিজের বাইক ছুটিয়ে চলেছে। পিছনে এক রাশ অস্বস্তি নিয়ে বসা মাইশা। আজ দ্বিতীয়বার মাইশা আয়াতের বাইকে চড়লেও প্রথম দিনের মতো সেই অস্বস্তিটা রয়েই গিয়েছে। নিজেদের মাঝখানে একটা ছোট্ট ব্যাগ দিয়ে রেখেছে যেন ভুলেও ধাক্কা না লাগে। বিষয়টা দেখে আয়াত বেশ মজা পেলেও তেমন কিচ্ছু বলল না। হাওয়ার তালে সামনের ছোট চুলগুলো বারবার স্পর্শ করে চলেছে মাইশার মুখ। তার উপর আবার শাড়ি পরে বাইকে বসাও একটা মেয়ের জন্য সহজ সাধ্য ব্যাপার নয়। তার জন্য মাইশার মন মেজাজ বিক্ষিপ্ত।
আয়াত লুকিং গ্লাসে এক নজর পরখ করে নিল মাইশার বিক্ষিপ্ত মুখ, তারপর বলে উঠল, শাড়ির আঁচলটা সামলে রাখো, আর বারবার চেক করবে যে কোনোভাবেই যেন ওটা নিচে না পড়ে যায়। আমি বাচ্চা নই, বুঝলেন যে এমনভাবে বলতে হবে। দিন আয়াত যেন অবাক না হয়ে পারল না। একটা মিহি হাসি দিল বিনিময়ে, ভ্রু নাচিয়ে বলল, কি এক জ্বালা রে বাবা, জাস্ট শাড়ির আঁচলটা সামনে রাখার কথা বললাম, আর এই মেয়ে বলে যে সে বাচ্চা না, বাচ্চারও শাড়ি পরে বুঝে। আয়াতের পিঠে একটা কিল মারল মাইশা। এমনিতেও মন মেজাজ কেমন যেন শাড়ির মতো পেঁচিয়ে গিয়েছে, তার উপর আয়াতের অসংলগ্ন কথাবার্তা যেন ওকে পাগল না করে পারলই না। মুখ ফুলিয়ে তাই বলল, আরো ফাজিল হচ্ছেন আপনি। তা আমি তোমার কাছে ভালো ছিলাম কবে? ভালো মানুষ করতে গিয়েও তোমার হাতে চড় খেতে লেগেছে। তুমি ফাজলামি করলে তো আমার আর বাঁচতে দেবে না, তখন পেপারে বড় বড় অক্ষরে চেপে উঠবে এক দস্যু মেয়ের হাতে আর যে আরহাম আয়াতের খুন। ব্যাপারটা ইন্টারেস্টিং হবে, তাই না? আয়াতের বিদ্রুপ কণ্ঠ। মাইশা চোখ গরম করে লুকিং গ্লাসের দিকে তাকাতে চোখ টিপ মারল আয়াত। মাইশা সাথে সাথে ফিরিয়ে নিল। আয়াতের এভাবে চোখ টিপ মারাতে ওর হার্টবিট যেন দ্রুত বাউন্স করছে। আয়াত বাইকে মনোযোগী হয়ে বলল, আমার ভাবুক রানি হয়েছেও না কিন্তু, পরে বাইক থেকে পড়ে গিয়ে কোমর পা ভেঙে বসবে। মাইশা কিছু না বলে এক হাত দিয়ে আয়াতের কাঁধ চেপে বসে থাকলো যেন পড়ে না যায়। বিনিময়ে আয়াত এক গাল হেসে দেয়। মাইশা আর চোখে লুকিং মিরর দিয়ে সেই সুনিপুণ দৃশ্যটি দেখছে। আয়াতের ফর্সা মুখশ্রীর এই হাসিটাই অনন্য। কথায় কথায় তেমন একটা রাগ করে না, বরং হালকাভাবে বিষয়গুলোকে গ্রহণ করে নেয়, আর ঠোঁটযুগল মৃদুভাবে নাড়িয়ে সেই কথাগুলো বলে। মাইশা তো ইচ্ছে করে গিলে ফেলতে। মনে মনে নিজের কাছে নিজেই অবাক হয়ে যায় মাইশা। চারিদিকে আরহাম আয়াতের এই অস্তিত্ব ওকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছে। মাইশা আচমকা আয়াতকে বলল, একটা কথা বলবো? বলো। ভালোবাসি। মাইশা আয়াতের কানের কাছে হুট করে বলে ফেলল মিহি কণ্ঠে। বিষয়টা যেন আয়াত নিতে পারেনি। বিস্ময়ের পাহাড় নিয়ে হুট করে রাস্তার এক কোণে ব্রেক কষল তাই। রাস্তাটি নীরব, মাঝে মাঝে দু একটা গাড়ি বা রিক্সা যাচ্ছে। রাস্তার কোণে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছটিকে দেখলে মনে হবে প্রকৃতি যেন প্রেমের জন্যই তৈরি। কি সুন্দর লাগছে! এমন সুন্দর দৃশ্যগুলো ভ্রুক্ষেপ না করে আয়াত বিস্ময় নিয়ে পেছনে ঘুরল। মাইশা ভারাক্রান্ত অবস্থায় বসে আছে। আয়াত বাইক থেকে নেমে মাইশার মুখোমুখি হয়ে দাঁড়ালো। ঠোঁট দুটো কেমন যেন শুকিয়ে গিয়েছে, হয়তো এত বড় ধাক্কাটা সামলাতে পারছে না। জিভ দিয়ে ঠোঁট জোড়া হালকা ভিজিয়ে বলে উঠল, কি বললে তুমি? বলেছি যে ভালোবাসি। আয়াত এবার হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। কোমরে হাত দিয়ে ঠোঁট চেপে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। কিছুক্ষণ মৌনতা কাটিয়ে আয়াত এবার বলল, এদিকে আদৌ কোনোরকম কোনো প্রপোজ হলো? ওসব প্রপোজ আমার দিয়ে জন্মেও হবে না। আর আপনি ওই দিন বৃষ্টিতে ভিজে আমারে ভালোবাসি না বললেও যা বলেছেন ওটাই যথেষ্ট আমার জন্য। আর আমার বলতে ইচ্ছে হয়েছে এখন, তাই হুট করে বলে ফেলছি, ব্যাস, সব শোধবোধ। বলেই মাইশা আবারও নিশ্চুপ। আয়াত এমন আজব মেয়ে কোশমিন কালেও দেখেনি। কিছু না বলে চুপচাপ বাইকের সিটের দুপাশে হাত দিয়ে মাইশার কাছাকাছি চলে গেল আয়াত। মাইশা তাই গোল গোল চোখ করে আয়াতের প্রখর চাহনির দিকে তাকিয়ে আছে। সেই চাহনিটা থেকেও সুন্দর ঠোঁটের কোণে থাকা দুষ্টু হাসিটা। তাই মৃদু স্বরে আয়াত মাইশার কাছে মুখ এগিয়ে বলল, এখন তোমার ভালোবাসির চক্করে মাথাটা তো হ্যাং করছিল আমার। বাই চান্স অ্যাক্সিডেন্ট হতো তো? তোমার সাথে আমার ক্যান্ডেলাইট ডিনার, তারপর বাসরের স্বপ্ন সব শেষ। সাদিকে আপনাকে লুচুবাগ বলতাম। তখন কিছু না করে আমি যে লুচু বাঘ সবাইকে বলে বেরিয়েছ, তবে এবার তো আর হবে না ম্যাম। এবার না লুচামিটা করেই লুচু বাঘের ট্যাগটা নেই। আয়াতের বিক্ষিপ্ত কণ্ঠ, এই কণ্ঠ আর প্রখর চাহনি মাইশা এড়িয়ে যেতে পারছে না। কেমন যেন একটা নেশা কাজ করছে এই চাহনিতে। আয়াত এভাবে মাইশাকে ওর কথায় হারিয়ে যেতে দেখে আস্তে করে সরে পড়ল মাইশার কাছ থেকে। বাইকে উঠে বসে ইঞ্জিন স্টার্ট করতে একটা শব্দ তৈরি হলো এই মৌনতার পরিবেশে। সিডি বাজাতে বাজাতে নির্বিকারভাবে বলে উঠল, চলো এবার একটু শ্বশুরবাড়িটা চক্কর দিয়ে আসে। মাইশার কথা মতো আয়াত বাইকটা থামালো দুতলা বিশিষ্ট একটি ছিমছাম বাড়ির সামনে। এর আগে দুদিন গলির মুখে আয়াত মাইশাকে নামিয়ে দিয়েছিল, আর আজ প্রথম ওর বাড়ির সামনে এসেছে। এবার তাই তাকালো নেম প্লেটের দিকে। সেখানে ইটালিয়ান ডিজাইনে লেখা আছে পান্থনিবাস। নামটি পছন্দ হলো আয়াতের।
এতক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে, যে কোনো সময় মাগরিবের আজান দিয়ে দিবে। তাই মায়েশার একটু তাড়া। মাগরিবের আজানের পর বাড়িতে আসাটা কোনো ভদ্র পরিবারের মেয়েদেরকে সমর্থন করে না বলে সমাজের ধারণা। মায়েশা এবার নেমে পড়ল বাইক থেকে। আয়াত তা দেখে বিদ্রুপ স্বরে বলল, আমার হবু শ্বশুর বাড়িতে আজ আসতে দেবে না? মায়েশা মেকি হেসে বলল, দেব তো, যদি আমার চর থাপ্পড়, আমার আদরের বড় ভাইয়ের কেলানি, আমার বাবা মা ওরফে তোমার হবু শ্বশুর শাশুড়ির সেই মহাপুরুষী বাণী শুনতে চাও, তবে তোমায় চিরতরে ওয়েলকাম। তার আগে হসপিটালে তোমার জন্য কেবিন বুক করে আসি। ও মা, আমার মতো হ্যান্ডসাম ছেলেকে এভাবে ট্রিটমেন্ট করবে তোমরা? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আয়াত আহতের ভান করে বলল। মায়েশা বিনিময়ে কিছুই বলল না। আয়াতের অগোছলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, এখন আগে ভাগে জামাই আদর পাওয়ার দরকার নেই। ভুলে যাবে না যে আমার বাবার সাথে খালুর ঝামেলা আছে। তবে এত টেনশন নিও না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এখন একটা রিকোয়েস্ট তোমার কাছে। কি? আল্লাহর ওয়াস্তে আর আপনি আপনি করে ডাকবে না। ঠিক আছে, ডাকবো না। এখন আমি ভেতরে যাই, বেশি দেরি হয়ে গেলে আম্মু কেলানি দেবে। ওকে। মায়েশা আয়াতের চুলগুলো একপাশে সুন্দর করে রেখে ভেতরে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আয়াত ডাকল, মাইশু। পেছনে ঘুরল মায়েশা। আয়াতের মুখে এই নাম শুনে যেমন অবাক হয়েছে তেমন বিস্ময়। আয়াত ফ্লাইং কিস দিয়ে বলল, ভালোবাসে। আমিও। মিহি কণ্ঠে কথাটা বলে ভেতরে চলে গেল মায়েশা। আয়াতের মুখের দিকে একবারও তাকায়নি লজ্জায়। ইস, একবার যদি দেখতে পারতো সেই হতভম্ব মুখটি। জোছনার মায়াবী আলো আর রাস্তার টিমটিমে লাইটের প্রতিফলনে ছাদটি লাগছে বেশ সুন্দর। ক্ষণে ক্ষণে ফুরফুরে হাওয়া বয়ে চলেছে। ঘড়ির কাঁটা এখন 8:30 কি 9:30 আছে। আর এই অসময় ছাদে মাদুর পেতে বসে আছে মায়েশা আর ওর বন্ধুরা। ওরা তো হুট করে মায়েশার ডাকাতেই সব কটা হাজির হয়েছে নুহাসকে ভয় পাওয়া সত্ত্বেও। আনান, অর্পি, সামাদ, পৃথা, ওদের সবার চোখে মুখে বিরক্তির ছাপ। কেননা 10 মিনিটের ওপর হয়ে গিয়েছে ওরা এখানে, অথচ মায়েশা কোনো কথা না বলে মনে স্যান্ডউইচে একের পর এক বাইট দিয়েই চলেছে। নীরবতা ভেঙে সামাদ এবার বলল, একটু বল তো, হুট করে কেন আমাদের সবাইকে আসতে বললি? মায়েশা নির্বিকার। আসলে ও যখন প্রচণ্ড টেনশন নিয়ে কিছু বলতে না পারে তখন খেয়ে খেয়ে নিজেকে সামলায়, যার সম্পর্কের বন্ধুরা অবগত থাকলেও এখন যেন বিষয়টা ভুলেই গিয়েছে। আনান এবার দাঁতে দাঁত চেপে বলল, এভাবে রাক্ষসীর মতো খাওয়া বন্ধ কর, তোর খাবার আমরা নিয়ে যাচ্ছি না। মায়েশা কিছু না বলে স্যান্ডউইচের বড় বাটিটা ওদের দিকে এগিয়ে দিল, কিন্তু কেউই তা নিল না। যেন মায়েশার কথা শোনার জন্য সবাই কৌতূহল নিয়ে বসে আছে। অর্পির এবার দর সইতে পারছে না, না পেরে বলেই উঠল, যেই হারে খাচ্ছিস মনে তো হচ্ছে বড় কিছু হয়েছে রে। কি হয়েছে বল না। মায়েশা এবার প্লেটটি রেখে টিস্যু দিয়ে হাত মুছে নিল নিজের। সবার অগোচরে পরপর বেশ কয়েকটা শুকনো ঢোক গিললেও যেন কথা বলার মতো সাহস জোগাতে পারল না। একটা নির্লিপ্ত শ্বাস নিয়ে আচমকা বলে ফেলল, আমি প্রপোজ করে ফেলেছি। আনান, সামাদ, পৃথা, অর্পি কারোরই যেন মায়েশার এই কথাটি বোধগম্য হলো না। পৃথা বিচলিত হয়ে বলল, প্রপোজ করে ফেলেছিস মানে? কারে তুই প্রপোজ করলি রে, যার কথা আমরা জানি না? আনান অবিশ্বাসের সুরে বলল, তুই আর প্রপোজ? যেই মায়ের কাছে ছেলেরা একটু আসলেই থাপড়া থাপড়ি শুরু করে দেয়, ওই মায়ের আবার প্রপোজ করছে? তো কি নাম ওই অথমটার, একটু শুনি। আরহাম আয়াত। চিল্লিয়ে বলে দম ছাড়ল মায়েশা। চোখটা বন্ধ করে রেখেছে যাতে কারো রিয়াকশন না দেখতে পারে। অর্পি, আনান, সামাদ, পৃথা সবাই হতভম্ব। অর্পি কানে হালকা বাড়ি দিয়ে বলল, গাইস, আমি মনে হয় ভুল শুনেছি। মাইশা নামটা আবার বলতো, ভালো মতো শুনি নাই। আরহাম আয়াত। মায়েশার মিহি কণ্ঠ। আনান এবার সত্যিই অজ্ঞান হয়ে যাবে। এই হাহাকার করে বলল, তোর ওই দিন ভাই কোলে নিছিল বলে কি চটটাই না মারলি। তোর বদমাস ভাইটাও আমাকে এভাবে মারে নাই যেভাবে তুই মেরেছিস। আর এখন তুই বলিস কি না তুই আয়াত ভাইরে প্রপোজ করেছিস। তো ভাইয়ের কি রিয়াকশন ছিল? চর থাপ্পড় দিছে নাকি চুল টানছে? মায়েশা গোল গোল চোখ করে বলল, আজব তো, এমন করবে কেন?
তুই যা করেছিলি, আমি থাকলে তো তোকে রাতিমাইরা সাউথ আফ্রিকায় পাঠিয়ে দিতাম। সবাইকে তোর মতো নাকি যে আমাদের প্রথম ঝগড়া আর ইগো নিয়েই বসে থাকবো? আসলে আয়াত ভাইয়াই আমাকে প্রথমে তার মনের কথা বলেছিল। কবে? যেদিন বৃষ্টিতে ভিজে আসছিলাম বলে নুহাস ভাই ধরে কল দিয়ে ঝাড়ি মেরেছিল। কথাটি বলতে গিয়ে মাইশা কেমন যেন মিলিয়ে যায়, কেননা আনান এবার নির্ঘাত ফেটে পড়বে। আর তাই হলো। আনানের এবার ইচ্ছে করছে এই মেয়েটাকে বুড়ি গঙ্গায় চুবিয়ে মারতে। তাই তাদের দাঁত পিষে বলল, কসম আল্লাহর, তুই যদি আমার জানের দোস্ত না হতি, এখনই তোরে মাইরা জানাজার ব্যবস্থা করতাম। শালি হারামি কোথাকার। বৃষ্টিতে প্রেম নিবেদন করবি তুই আর আমার হবুদুল্লা ভাই, আর মাঝখানে ফাঁসাবি আমাকে, তাও আবার ওই হালা নুহাস বেটার কাছে। মনটা তো চাইতেছে তোরে। পৃথা আনানের কাঁধ চেপে বিদ্রুপ স্বরে বলল, ভুলা যাইস না, তোর জানের জান নুয়াজ ভাই কিন্তু নিচেই আসে। যদি শূন্য ফেলায় রে, তুই তারে হালা কইয়া ডাকছস তো। বলে মুখ চেপে হাসে পৃথা। সামাদ মুখ টিপে হাসলেও ওরটি হেসে বাদুরে গড়াগড়ি খাচ্ছে। করব মতে হাসি সামলে বলল, কি আর হইব, হানানের পেয়ারে নোয়াস ভাই ওর সারা শরীরে আদর করব, এমনি আদর করব, পরে হসপিটালে ভর্তি হওয়ার লাগবো। তুই কি আমারে গিয়ে মনে করিস নাকি অর্পি? এই অর্পি, তোরে অভিশাপ দিলাম, তোর লাইফে ওই নুহাসের মতো একটা জামাই থাকবো। হ্যাঁ, মোটেও না, আমার লাইফে থাকবো শাওন ভাইয়ের মতো ড্যাশিং একটা ছেলে। এমনকি শাওন ভাই হইলেও চলবে, সিগারেট খাক, আই ডোন্ট কেয়ার। অর্পি লাজুক সুরে বলল। পাইসা বোকার মতো ওদের কথা শুনে যাচ্ছে। কই ভাবছিল নিজের কথাগুলো বলবে আর কি হচ্ছে। সামাদ এবার বলল, তোদের কথা শেষ হলে আমরা এবার আমাদের মাইশা বেগমের লাভ স্টোরির দিকে ফিরে যাই। লাভ স্টোরি? আর এই মাইয়ার যেই স্টোরি শুরু হয়েছিল থাপড়া থাপড়ি দিয়ে, ভাবতো একবার যে সামনে জানি কত ক্লাইম্যাক্স থাকবো। আল্লাহ রে, একে একে সব কোটার জুটি হয়ে যাচ্ছে। আমার রানী যে কবে আসবো। এইভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে গেল সবাই। মাইশা এবার ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে এলো। মাথার ভেতরে শুধুমাত্র আয়াত ঘুরপাক খাচ্ছে। স্মৃতিচারণ হচ্ছে আয়াতের মাতাল করা কথাগুলো। ভালোবাসা বুঝি এমনই হয়? একবার প্রকাশ পেয়ে গেলে তা যেন সব দিক থেকে অনুভূতিকে গ্রাস করে নেয়। এক মিষ্টি রোদের প্রতিফলনে পিট পিট করে চোখ খুলল মাইশা। জানালার পর্দা ভেদ করে সূর্যের অবাধ্য রশ্মিগুলো আনমনে খেলা করছে মাইশার সদ্য খোলা চোখ চুকলে। আজ সকালটি একটু অন্যরকম মনে হলো ওর কাছে। মনে কেমন যেন এক প্রফুল্লতার ভাব। উফ, আজকে সবকিছু এত সুন্দর লাগছে কেন? মাইশা হাজার খুঁজেও যেন এর কোনো উত্তর খুঁজে পেল না। আর মুড়িয়ে উঠে বারান্দায় চলে গেল। তাই এক সময়কার মিষ্টি শীতল হাওয়াটি যখন ওর দেহ স্পর্শ করে, তখন মন ছুঁয়ে যায়। বাড়ির সামনে দাঁড়ানো বড় কৃষ্ণচূড়া গাছটি সে সময় অপরূপ লাগে দেখতে। মাইশা এই সব কিছু উপভোগ করতে করতে যখন পাশের বারান্দায় তাকালো, সাথে সাথে স্তব্ধ হয়ে গেল। ভুল কিছু দেখছে না তো? হতে পারে, কিন্তু দু কয়েক চোখ মোছার পরও আয়াতকেই দেখলো নুহাস ভাইয়ের বারান্দায়। সেদিন কমলাপুর রেল স্টেশনে যে লেমন টি শার্ট পরেছিল, সেই টি শার্ট। বারান্দায় যে প্লাস্টিকের চেয়ার ছিল, সেখানে বসে আরামসে মাইশার বারান্দা দিকে তাকিয়ে আছে। মাইশার সাথে সাথে চোখাচোখি হতেই একটা চোখ মেরে বলল, গুড মর্নিং জান। মাইশা স্তব্ধ। এখানে আয়াতই আছে, সেই নেশা জড়ানো কণ্ঠ চারিদিকে তোলপাড় শুরু হয়ে যায় হৃদয়ে। কিন্তু নুহাস ভাইয়ের বারান্দায় সে কি করছে? ভাইয়া কিছু বোঝা যাবে না তো? ভাবতেই গায়ে হিম ধরে গেল মাইশার। বিচলিত কণ্ঠে বলে উঠল, আপনি ওখানে কি করছেন? আবারও আপনি? দম নিল মাইশা। নুহাস ভাইয়ের ভয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। চোখ জোড়া বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস ফেলল। তাই তারপর আয়াতের দিকে বিভ্রান্ত চোখে তাকিয়ে বলল, তুমি নুহাস ভাইয়ার বারান্দায় কি করছো, আর কিভাবেই বা আসলে? আয়াত চেয়ার থেকে উঠে রেলিংয়ের প্রান্তে দাঁড়ালো। এখান থেকে একটু সামনে মাইশার বারান্দা থাকাতে আয়াত চাইলে এক লাফে সেখানে যেতে পারে, কিন্তু গেল না। স্বাভাবিক ভঙ্গিমায় বলল, আমি নিশ্চয়ই এখানে উড়ে উড়ে আসেনি। আর ওয়েট, তুমি তো ভয় পাচ্ছ কেন? অ্যাট এনি চান্স তুমি কি এটা ভাবছো যে আমি লুকিয়ে এখানে উঠেছে? আয়াতের বিদ্রুপ কণ্ঠ, ভ্রু এমনভাবে বাঁকিয়ে রেখেছে যেন মাইশাকে বিভ্রান্ত করাই ওর আসল উদ্দেশ্য। মাইশার উত্তর দিতে যাবে তখনই নুহাসের রুমের ভেতর থেকে কেউ বলে উঠল, আয়াত, বারান্দায় আছো?
বলতে বলতে বারান্দায় আসলো নুহাস। মাইশাকে অপর প্রান্তের বারান্দায় দাঁড়ানো দেখে কিছুটা অবাক হয়। আয়াত শুক্র একটা কাশি দিয়ে সরে আসলো রেলিংয়ের কোণা থেকে। এমন ভাব করছে যেন কিছুই হয়নি। নুহাস এবার বলল, ঘুম থেকে উঠে বারান্দায় কি করছিস তুই? মাইশা মিহি গলায় বলল, তেমন কিছু না। তাহলে ফ্রেশ হয়ে নিচে আয়, আজ বেশ সকালেই খালামুনি আর আঙ্কেল এসেছে আয়াত আর আরিয়াপুর সাথে।